আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পর্ব 4 উপকূল রেখা এবং তার শ্রেণীবিভাগ। উপকূল রেখা কাকে বলে? উপকূল বরাবর উঁচু যে পাড় দেখা যাচ্ছে তার যে সীমারেখা বা ঝটিকা তরঙ্গের জল, মানে সমুদ্রের তরঙ্গের জল, বা বলতে পারি আমরা যখন সুনামি হয় বা অনেক বড় বড় ঢেউ হয় তার জল যতটুকু অবধি ভেতরে প্রবেশ করতে পারে তার সীমারেখাকে বলা হচ্ছে উপকূল রেখা। এবার দেখো উপকূল রেখার ক্লাসিফিকেশনগুলো দেখো। এখানে 5 প্রকার রয়েছে। কি কি? 1 হচ্ছে উত্থিত উপকূল রেখা, 2 নিমজ্জিত উপকূল রেখা, 3 প্রশমিত উপকূল রেখা, 4 যৌগিক উপকূল রেখা এবং 5 চ্যুতি উপকূল রেখা। প্রত্যেক প্রকার উপকূল রেখা কাকে বলা হয় সবটাই পড়বো এবং তার ভেতরের যে সাব যে ডিভিশনগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে ডিটেলসে পড়বো। প্রথমে আমরা কি দেখলাম? 1 নম্বরে ছিল উত্থিত উপকূল, মানে শোর লাইন অফ এমার্জেন্স। বলছে ভূ আলোড়নের ফলে যখন কোনো উপকূল উপরের দিকে উঠে যায় বা উত্থিত হয় তখন সেই উপকূলকে বলছে উত্থিত উপকূল। এখানে ভূ আলোড়ন মানে কি বলছে? ভূ আলোড়ন মানে হচ্ছে ভূমিকম্প বা প্লেট টেকটনিক্স, এই সমস্ত কারণের জন্য যখন কোনো উপকূলটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে। আবার দেখো এখানে কি লেখা আছে যে হিমযুগের সময় যখন জলরাশি বরফ হয়ে যায় তখন আবার কি হয়, সমুদ্রে জলের পরিমাণটা কম হয়ে যায়, তখন সি লেভেল নিচের দিকে নেমে যায়, তখনও কিন্তু উপকূলটা উত্থিত উপকূলের পর্যায়ে পৌঁছে যায়। দুটোকেই কিন্তু খেয়াল রাখতে হবে, উপরের সংজ্ঞাটাও খেয়াল রাখতে হবে আর এটা কীভাবে উৎপত্তি হয় সেটা কিন্তু পরের সেকেন্ড ব্র্যাকেটটা। ঠিক আছে। এবার দেখো উপকূলের মানে উত্থিত উপকূলের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি কি? সেগুলোর 1 নম্বর হচ্ছে এই উপকূলে তট যে রেখা মানে শোর লাইন সেটা হচ্ছে দীর্ঘ, সরল এবং কোনো রকম মানে ভাঙাচোরা কোনো অংশ নেই, আর মসৃণ এবং নিচু ধরনের হয়। আর 2 নম্বর পয়েন্টটা কি বলছে? উপকূলের উত্থানের ফলে পুরনো যে রেখা বরাবর ভূমিটা সমুদ্র তলদেশ থেকে উঠে আসে তা নতুন উপকূলীয় ভূমির উপরে অবস্থান করে। ছবিটা দেখে নিই আমরা। এই দেখো প্রথম যে উপরের ছবিটা রয়েছে সেটা একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের ঘটনা, তখন সমুদ্রের যে উপকূল রেখাটা সেটা এই অবধি হলো। পরবর্তীকালে কি হচ্ছে, উপকূলটা উত্থিত হচ্ছে, অথবা যদি মনে করি এই যে জায়গাটা ছিল এটা পুরো ফ্রিজিং হয়ে যাচ্ছে মানে বরফ হয়ে যাচ্ছে বা হিমবাহে পরিণত হচ্ছে, তখন নেমে যাচ্ছে এইখানে, আর তখন এইখানে চলে যাচ্ছে কি না তটরেখাটা। তার মানে কি হচ্ছে, তার নতুন করে সৃষ্টি হচ্ছে উপকূল রেখাটার, তাই তো? তখন সেটাকে বলা হচ্ছে উত্থিত উপকূল। তার মানে এই ছবিটা হলো গিয়ে উত্থিত উপকূলের ছবি। এবার দেখো উত্থিত উপকূলে যে দুটো টাইপস ছিল তার প্রথম টাইপসটা হচ্ছে কি, টাইপটা হলো উত্থিত উচ্চ উপকূল, এমার্জড আপল্যান্ড কোস্ট। মিন্স কোনো উচ্চ উপকূল যদি উত্থিত হয় মানে অলরেডি সেটা একটু হায়ার, বাট সেটা যদি আরও বেশি উপরের দিকে ওঠে তখন সেটাকে বলা হবে উত্থিত উপকূল বা উত্থিত উচ্চ উপকূল হলো। এখানে জিনিসগুলো খেয়াল রাখবে, এখানে কি কি তৈরি হয় বা কী কী দেখতে পাওয়া যায়। এখানে দেখো উচ্চ উপকূলে নতুন তটরেখার থেকে উপরের দিকে তরঙ্গ কর্তৃত মঞ্চ দেখতে পাওয়া যায়, এই যে এইখানে। আর কি দেখা যায়? সমুদ্রের ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্যের চিহ্ন, যেমন এখানে দেখো গুহা দেখা যাচ্ছে, তাই তো? স্ট্যাক আগের দিন যে আমরা পড়েছিলাম ব্লো হোল, তারপরে জিও, সেগুলো সব কিছুই এখানে দেখতে পাওয়া যায়। আর তরঙ্গ কর্তৃত মঞ্চটাও দেখো এখানে গড়ে উঠেছে। তাহলে এক সময় ছিল সেটা এখানে, এখন এখানে, তাই তো? ক্রমাগত দেখো উঁচু হয়েছে, তাই বোঝা যাচ্ছে যে এটা উত্থিত উচ্চ উপকূল। তাই সমুদ্রপৃষ্ঠের যে তটরেখা বা উপকূল রেখা সেটা দেখো নিচের দিকে নেমে এসছে। এবার কি জানবো যে
উত্থিত উপকূল রেখা বা উত্থিত উঁচু উপকূল রেখার যে একটা কমপ্লিট ছবি, একটু ভালো করে দেখে নাও। আগের ছবিটা দেখে বোঝা যাচ্ছে, তাও এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তরঙ্গ কর্তৃত মঞ্চটা দেখো দেখা যাচ্ছে এখানে। আর নতুন যে ভৃগু তৈরি হয়েছে দেখো এখানে ভালো বোঝা যাচ্ছে। তার মানে আগে ছিল এখানে, এ দেখো পুরাতন ভৃগু লেখা আছে, আর এখন এখানে, তাই তো? আচ্ছা, এই ছবিটা কিন্তু আঁকতে হবে। নেক্সট কি বলছে? উত্থিত নিম্ন উপকূল, মানে এটা হচ্ছে উত্থিত উপকূলের সেকেন্ড টাইপটা। তার ইংলিশ নামটা কি? এমার্জড লোল্যান্ড কোস্ট। কাকে বলছে? কোনো নিম্ন উপকূল যদি উত্থিত হয়, মানে অলরেডি সেটা নিচু, সেটা যদি এবারে হয়ে যায় উপরের দিকে, যদি উঠে যায়, তখন সেটাকে বলবো উত্থিত নিম্ন উপকূল। ঠিক আছে? এখানে কি কি দেখতে পাওয়া যায় দেখো। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু এই সমস্ত ক্ষেত্রে সমুদ্রটা অগভীর হয়, তাই খুব তাড়াতাড়ি পলি সঞ্চয় ঘটে। দেখো এখানে বোঝাই যাচ্ছে, কারণ জলাভূমির সৃষ্টি হয়েছে। আর সৃষ্টি হয় উপহ্রদ, পুরোদেশীয় বাঁধ, বালুকা স্পিট, হ্যাঁ, বালিয়াড়ি, সব কিছু সৃষ্টি হয়। ঠিক আছে? আমাদের ভারতের কিন্তু পূর্ব উপকূলে দেখো লাস্ট লাইনটা কি লেখা আছে, ভারতের পূর্ব উপকূলে উত্থিত নিম্ন উপকূল দেখতে পাওয়া যায়। ছবিটা একটু ভালো করে দেখে নিই। এই দেখো, কি মনে হচ্ছে? উপকূলটা এখানে ছিল অনেকটা উঁচু, কিন্তু কালক্রমে সেটা নদী উপত্যকাটা আস্তে আস্তে গভীর করার জন্য এটা হয়ে গেছে একটু নিচু, তাই তো? তাই এটাকে বলা হচ্ছে কি? উত্থিত নিম্ন উপকূল রেখা। বোঝা গেল? নেক্সট, এইবার দেখো উত্থিত উপকূল তো হয়ে গেল, এবার আমরা পড়ব নিমজ্জিত উপকূল কাকে বলছে। ভূ আলোড়নের ফলে যখন কোনো উপকূল নিচু হয়ে যাচ্ছে বা সমুদ্রগর্ভে বসে পড়ছে, তার মানে শুধু যে আপল্যান্ড হয় বা উপরের দিকে ওঠে তাই নয়, কখনো কখনো ভূমিকম্পের জন্য বা প্লেট টেকটনের জন্য উপকূলটা নিচের দিকে নেমে যেতে পারে। এইখানে দেখো এক্সাম্পলটা রয়েছে, এক্সাম্পলটা দেখো কি বলছে, যে ভারতের পশ্চিম উপকূলের গুজরাট রাজ্যে খাম্বাত উপসাগরের ওখানে কিন্তু এরকম নিমজ্জিত উপকূলের নিদর্শন দেখা যায়। এর বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে কিন্তু ভগ্ন তটরেখা দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু যখন উত্থিত উপকূলটা পড়ছিলাম তখন বৈশিষ্ট্য লেখা ছিল যে ওটা অভগ্ন তটরেখা, কিন্তু এখানে বলছে ভগ্ন। আর কি সৃষ্টি হয়? অন্তরীপ সৃষ্টি হয়, দ্বীপ সৃষ্টি হয়, নতুন উপত্যকা সৃষ্টি হয়, এবং সবটাই সমুদ্রের অংশরূপে পরিণত হয়। বোঝা গেল? আর কি এখানে বলছি, হিমরাশি যখন গলে যায় তখন সমুদ্রপৃষ্ঠতা আস্তে আস্তে উঁচুর দিকে উঠে যায়, তাই নিমজ্জিত উপকূলের সৃষ্টি হয়। দেখি তো পরের ছবিটাতে কি আছে। এই দেখো, ছবিটা মনে হবে আগের ছবিটার মতোই, কিন্তু তা নয়। খেয়াল করো, দেখো যে আমি এটাকে বলেছিলাম কি? উত্থিত উপকূল রেখা, কেননা এখানে সমুদ্রপৃষ্ঠতা নেমে যাচ্ছে, তাই এটা উঁচু মনে হচ্ছে। কিন্তু এইটার পরে এইটা কখন হচ্ছে নিচের ছবিটা, যখন কি না জলটা এখানে ছিল, সেখান থেকে যখন এখানে আবার উঠে আসবে। কেন হবে সেটা? যদি এখানে যদি বরফ থাকে, সেই বরফ গলা জল যদি সৃষ্টি হয় আবার, তখন জলরাশিটা বেড়ে যাবে, দেখতে পাচ্ছ? ফলে উপকূলটা আস্তে আস্তে মনে হবে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো দেখো, এটা দেখো কতটা উঁচু রয়েছে, সরি, এটা দেখো কতটা উঁচু রয়েছে, কিন্তু এটা দেখো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। কেন? এখানে দেখো নদীর কাজ হচ্ছে, ফলত সেটা আস্তে আস্তে নিচের দিকে সাবমার্সড করছে, তাই দেখো লেখা আছে সাবমার্সড বা সাবমার্জেন্স বা নিমজ্জিত উপকূল রেখার গঠন। আরেকটা জিনিস যেখানে খেয়াল করা যাবে সেটা হচ্ছে, এই যে এখানে নদীটা আস্তে আস্তে নেমে গিয়ে এখানে যে একটা বদ্বীপ গঠন বা নেমেছে বোঝা যাচ্ছে, এই লাইনটা একটু ভালো করে খেয়াল করো। দেখো তো এই চিত্র দেখা যাচ্ছে কিনা সেই জিনিসটা জলের তলায়, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে যে এক সময় উপরে এরকম ছিল, পরে এরকম হয়ে গেছে, জলের তলায় নিমজ্জিত হয়ে গেছে। তাই এইখানকার যে কাজটা
এখানকার যে কাজটা সেটা তখন আবার এখানে শুরু করছে, তাই তো? হয়ে গেল। এবার দেখি পরে পরে কি আছে। বলছে নিমজ্জিত উপকূল আবার দুই প্রকারের। আমি ক্লাসিফিকেশনে সব কিছুই বলে দিয়েছি। এবার দেখো, নিমজ্জিত উচ্চ উপকূল কাকে বলছে? বলছে নিমজ্জিত উচ্চ উপকূলের বৈশিষ্ট্য তার নিমজ্জিত হওয়ার আগের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এখানে কাকে বলাটা খুব একটা নয়, জাস্ট হালকা করে বললে হবে, কেননা নিমজ্জিত নিমজ্জিত উচ্চ উপকূলের যে ক্লাসিফিকেশন আছে সেটা থেকেই তুমি বুঝতে পারবে যে নিমজ্জিত উচ্চ উপকূলটা অ্যাকচুয়ালি কী জিনিস। প্রথমটা দেখো কি বলছে, রিয়া কোস্ট বা রিয়া উপকূল। রিয়া হলো একটা স্পেনীয় শব্দ এবং এর মানেই হচ্ছে নদী উপত্যকার যে নিমজ্জিত অংশ সেটার নামই হলো রিয়া। আমাদের বাঙালিতে যদি রিয়া মেয়ের নাম বলা হয় সেটা কিন্তু এখানে নয়। আর কি বলছে, উপকূলে অবস্থিত যদি কোনো উচ্চ পার্বত্য অঞ্চল থাকে এবং নদী অববাহিকা থাকে, সেটা কী হবে, ভূ আলোড়নের ফলে যদি নিচের দিকে যদি বসে যায় সেই ক্ষেত্রে সৃষ্টি হবে এই রিয়া উপকূল। হলো? তাহলে কাকে বলাটা কিন্তু এখান থেকে এতটুকু। নেক্সট, রিয়া উপকূলের বৈশিষ্ট্যগুলো দেখো। ছবিটা একটু ভালো করে খেয়াল করো। রিয়া উপকূলের নদী উপত্যকা কিন্তু সমুদ্রের দিকে সাধারণত সমকোণে এসে মিলিত হয়। দেখো, এটা সমকোণ মনে হচ্ছে তো? কী করে হলো সমকোণটা? আর কি বলছে 4 নম্বর পয়েন্টটা দেখো, যে রিয়া উপকূলের অভিক্ষিপ্তাংশ বা স্পারগুলো, দেখো অভিক্ষিপ্তাংশগুলো দেখো কীভাবে রয়েছে। কীভাবে এরা থাকে? অন্তরীপ রূপে থাকে। আর নিমজ্জিত উপত্যকাগুলি সংকীর্ণ উপসাগর হিসাবে। কোন জায়গাটা? এই যে এই অংশগুলো হচ্ছে কি উপত্যকা হিসাবে। তার মানে এইগুলো এরকম পাহাড়ের মতো আর মাঝখানে গভীর নদী উপত্যকা ছিল, ঠিক আছে? সেটা পুরোটাই জলে ডুবে গেলে এরকম রিয়া উপকূল সৃষ্টি করছে। আর যেহেতু এটা স্পেনীয় শব্দ, তাহলে এর এক্সাম্পলটা নিশ্চয়ই স্পেন থেকেই হবে। দেখো, স্পেনের পশ্চিম উপকূল এবং আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূল হচ্ছে রিয়া উপকূলের এক্সাম্পল। নাও সেকেন্ড পয়েন্ট ইজ ফিয়র্ড উপকূল বা ফিয়র্ড কোস্ট। ফিয়র্ড বানানটা একটু ভালো করে খেয়াল করো, FZORD, কারণ এটা নরদেশীয়তে মানে নরওয়েতে দেখতে পাওয়া যায় বলে এর নামটা এরকম টাইপের লাগছে, কিন্তু আমরা বাঙালিরা উচ্চারণ করি ফিয়র্ড উপকূল, তাই শব্দটা অবশ্যই নরজীয়। আর কি বলছে, যে সমস্ত উপকূল নিমজ্জিত উপকূল হিমবাহ দ্বারা গঠিত হয় তাকে বলা হচ্ছে ফিয়র্ড। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু হিমবাহটা মেন ফ্যাক্টর। আর আগেরটাতে কী ছিল, মানে রিয়া উপকূলে কী ছিল, মেনলি নদী উপত্যকা, মানে নদী ওখানে থাকবে। এবার দেখো ফিয়র্ড উপকূলের ছবিটা একটু দেখিয়ে দিই, এমন দেখতে। দেখো এই ছবিটাও আঁকার মতো। 3 নম্বর পয়েন্টটা খেয়াল করো, এই উপকূলের আকৃতি কিন্তু ইউ আকৃতির। কোন জায়গাটা থেকে বুঝতে পারছি? এই জায়গাটা, এইখানটা কিন্তু উপকূলটার আকৃতি সরি একটু ভুল হলো। উপকূলটার আকৃতি দেখো এরকম ইউ শেপড, ওকে। আর ফিয়র্ড উপকূলের হিমবাহ সৃষ্ট ঝুলন্ত উপত্যকা, কর্তিত স্পার, এগুলো সবই এখানে চোখে পড়ে। আর কি বলছে, এই প্রকার উপকূলের অভ্যন্তরভাগে জলের গভীরতা খুব বেশি কিন্তু সমুদ্রের দিকে কম। খেয়াল রাখতে হবে, তার মানে এখানে গভীরতাটা বেশি, ঠিক আছে। টুয়ার্ডস এইখানটাতে সমুদ্রের উপকূলের মানে সমুদ্রের দিকে জলের গভীরতা কিন্তু কম, কেননা হিমবাহ কিন্তু এখানে সঞ্চিত হবে। সেই হিমবাহের জল যখন গলে যাবে তখন এই যে ফিয়র্ড উপকূল সেটা সৃষ্টি হয়। খেয়াল রাখবে, এটা কিন্তু নিমজ্জিত উপকূলের টাইপস বলছি, নিমজ্জিত উচ্চ উপকূলের টাইপস বলছি। আর দেখো কি বলছে, পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড হচ্ছে পূর্ব গ্রিনল্যান্ডের নোরভেস্টফোর্ড, প্রায় 314 কিমি দীর্ঘ, ঠিক আছে। নরওয়ের বিখ্যাত ফিয়র্ড হচ্ছে সোয়ান ফিয়র্ড।
ওকে, এই উদাহরণগুলো কিন্তু বলতে হবে। এবার দেখো 3 নম্বর উপকূলটা কি? ডালমেশিয়ান। এটা কার 3 নম্বর পয়েন্ট বলছি, মানে 3 নম্বর উপকূল বলছি? নিমজ্জিত উচ্চ উপকূলের বলছি। কি বলছে দেখো, উপকূলবর্তী পাহাড়গুলো যখন পরপর অভ্যন্তর ভাগের দিকে সজ্জিত থাকে এবং উপকূলের সমান্তরালে থাকবে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমান্তরালে থাকবে উপকূলের, আর ভেতর দিকে সাজানো থাকবে। এই যে দেখতে পাচ্ছ কীভাবে সাজানো আছে একের পর এক, ঠিক আছে? এইখানে পাহাড়গুলো এইভাবে থাকছে, তাহলে তখন জলগুলো এখান দিয়ে ঢুকে যাচ্ছে এবং সৃষ্টি করছে ডালমেশিয়ান উপকূল। তারপরে দেখো কি বলছে, অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে কিন্তু যুগোস্লাভিয়ার ডালমেশিয়ান অঞ্চলে এই প্রকার উপকূল দেখতে পাওয়া যায়। এটা হলো এর এক্সাম্পল। আর বৈশিষ্ট্যগুলো সব না বললেও হবে, কিন্তু 2-3টে তো বলতেই হবে। যেমন এখানে কি বলছে, সমুদ্রে যেহেতু নিমজ্জিত তাই উপত্যকাগুলি জলে পুরো পূর্ণ হয়ে যায়। তার মানে এই অংশগুলো কিন্তু টোটালি উপত্যকা এরিয়ার, সেইখানটা পুরোপুরি জলে ডুবে যাচ্ছে। আর পাহাড়ি শীর্ষদেশ এবং উচ্চস্থানগুলো দ্বীপের মতো জেগে আছে। এই যে দ্বীপগুলো বোঝা যাচ্ছে। আর কি, দ্বীপগুলো দেখুন দীর্ঘাকৃত এবং সংকীর্ণ হয়, উপকূলের সমান্তরালে হয়। সংজ্ঞাতেই অনেকটা বোঝা যাচ্ছে, বৈশিষ্ট্যগুলো অল্প করে বললেও হবে। এবার দেখো নিমজ্জিত নিম্ন উপকূল। এতক্ষণ তাহলে আমরা 3টে যে টাইপস করলাম, রিয়া উপকূল, ফিওর্ড উপকূল আর ডালমেশিয়ান উপকূল, 3টেই ছিল নিমজ্জিত উচ্চ উপকূলের উদাহরণ। এবার দেখো নিমজ্জিত নিম্ন উপকূল কাকে বলছে। বলছে কোনো নিম্ন উপকূলের ভাগের নিমজ্জন ঘটলে তখন তাকে বলছে নিমজ্জিত নিম্ন উপকূল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে সমুদ্র সঞ্চয়কাজ দেখতে পাওয়া যায়, তাই পুরোদেশীয় বাঁধ, চরবাঁধ, স্পিট, উপকূলীয় হ্রদ এগুলো দেশে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এক্সাম্পলটা দেখতে পাচ্ছ উত্তর আয়ারল্যান্ডের লং ফোর্ড লক। নেক্সট ছবিগুলো দেখে নাও। উপরে প্রথম ছবিটা হচ্ছে রিয়া উপকূলের ছবি, নিশ্চয়ই যে ডায়াগ্রামেটিক ছবির সাথে রিয়েল ছবির মিল পাচ্ছ। তারপরে উপরের ডান দিকের উপরের ছবিটা দেখো, ডালমেশিয়ান যে উপকূল সেটা বোঝা যাচ্ছে। এবার দেখো ফিয়র্ড, এই এদিকে বাঁদিকে নিচের দিকের ছবিটা দেখো, ফিয়র্ড দেখে মনে হয় যেন নদী, কিন্তু না, অ্যাকচুয়ালি সেটা হিমবাহ জল। ঠিক আছে। আর 4 নম্বর ছবিটা দেখো কি লেখা আছে, সাবমার্জড লোল্যান্ড কোস্ট মিন্স নিমজ্জিত নিম্ন উপকূল। বলেছিলাম উপকূল ভাগটা পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে নিচে, তাই সঞ্চয় কার্য বেশি বোঝাও যাচ্ছে ছবিটা দেখে। হলো, মনে রাখবো এই ছবিগুলো কিন্তু আঁকতে হবে না, জাস্ট দেখানোর জন্য। এবার দেখো 3 নম্বর, তাহলে 1 নম্বর কি ছিল, উত্থিত উপকূল, 2 নম্বর ছিল নিমজ্জিত উপকূল। এইবার সেই 3 নম্বর পয়েন্ট মানে মেন ক্লাসিফিকেশন থেকে বলছি, যৌগিক উপকূল বা কম্পাউন্ড কোস্ট। কী জিনিস, যে উপকূল সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে একাধিকবার উপরের দিকে উঠেছে এবং একাধিকবার নিমজ্জিত হয়েছে, দ্যাটস কল যৌগিক উপকূল বা কম্পাউন্ড কোস্ট। এখানে কিন্তু এই উদাহরণটা ভালো করে খেয়াল করো। বলছি ইতালিতে নেপলস শহরের কাছে পজ্জোলিতে সেরাপিজ মন্দিরের স্তম্ভ এবং গায়ে যে উত্থান নিমজ্জনের চিহ্ন দেখতে পাওয়া যায়, সেটা মনে করা হয় যে 9 মিটারের মতো উঠেছে এবং বসেছে, এবং বর্তমানে আবার 7 মিটার এখনও জলের তলায় রয়েছে। আমাদের ভারতেও কিন্তু এরকম যৌগিক উপকূল দেখতে পাওয়া যায়, যেমন মালাবার উপকূলও দেখতে পাওয়া যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়। আবার আমাদের সুন্দরবন যে ম্যানগ্রোভ অরণ্যের অঞ্চল, সেটাও কিন্তু এরকম উত্থান নিমজ্জনের সাক্ষী। ছবিটা দেখো, এই দেখো দ্য টেম্পল অফ সেরাপিস ইন পজ্জৌলিতে। খেয়াল করে দেখো কীভাবে মন্দিরটার ভগ্নাবশেষ মতো পড়ে আছে, কিছুটা জলের তলায়, কিছুটা উপরের দিকে। এবং এই জায়গাটা দেখো, বোঝা যাচ্ছে এখানে একটা স্ট্যাক মতো কিছু হয়েছে। আর পাশের ছবিটা হচ্ছে মালাবার হিল, লর্ড হাওয়ে আইল্যান্ডের ছবি। এখানেও বোঝা যাচ্ছে যে কীভাবে যৌগিক উপকূলটা তৈরি হচ্ছে। নেক্সট 4 নম্বর পয়েন্ট কী ছিল, প্রশমিত বা নিরপেক্ষ উপকূল। এর মধ্যে অনেকগুলো টাইপস আছে, আগে দেখে নিই যে কাকে বলছে। যে সমস্ত উপকূলে কোনো রকম উত্থান বা নিমজ্জন কিচ্ছু ঘটেনি, তাকেই বলা হচ্ছে নিরপেক্ষ উপকূল। এবং
শুধুমাত্র সমুদ্রের সঞ্চয়ের ফলে নানা রকম ভূমিভাগ তৈরি করেছে, তাকে বলবো প্রশমিত উপকূল। এটার টাইপস বলবো না, তবে এর অনেক রকম যে দেখা যায় সেইগুলো হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান শোরলাইন, ডেল্টা শোরলাইন মানে পলল পাখা তটরেখা, বদ্বীপ তটরেখা হলো। প্রথমটার ক্ষেত্রে দেখো কি বলছে, পার্বত্য অঞ্চলে নদীর কাজের ফলে যখন দেখা যায় যে পলল পাখার সৃষ্টি হয়, সেটাই যখন আবার সমুদ্রের ক্ষেত্রে হয় তখন বিনুনি আকৃতির মানে এরকম এরকম টাইপের নদীর মতো পললগুলো পাখার সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে পলল পাখা তটরেখা। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উপকূলটা একটু বক্রাকার টাইপের হয়। এরকম ছবি দেখি একটু, এই যে উপরের ছবিটা একদম ফার্স্ট ছবিটা দেখো, অ্যালুভিয়াল ফ্যানের ছবি, ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে ফ্যানটা কোথায়। এখানে ফ্যানটা হচ্ছে এই অংশটা। এখানে দেখো কীভাবে বেনুনি আকৃতি হবে, নদীগুলো এসছে, এসে 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 অ্যালুভিয়াল ফ্যানটাকে তৈরি করছে। নেক্সট পয়েন্ট কী ছিল, বদ্বীপ তটরেখা বা ডেল্টা শোরলাইন কাকে বলছে, কোনো প্রশমিত উপকূল যখন বদ্বীপ গড়ে ওঠে তখন তাকে বলা হচ্ছে বদ্বীপ তটরেখা। এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা রয়েছে কি, যে আমাদের ভারতবর্ষের গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এইসব নদীর বদ্বীপগুলো। ছবিটা দেখি, এই যে উপরের ডান দিকের ছবিটা দেখো, এটা কিন্তু আমাদের গঙ্গার ডেল্টার ছবি, ভালোভাবে বোঝা যাচ্ছে সুন্দরবন এরিয়াটা কীভাবে ডেল্টাটা ফর্ম করছে। আর উপকূল ভাগটা দেখো কীরকম তৈরি হয়েছে। নাও 3 নম্বর পয়েন্টটা কি, আগ্নেয়গিরি তটরেখা বা ভলক্যানো শোরলাইন বলছে প্রশমিত উপকূলে আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটলে তখন আগ্নেয়গিরির ঢাল বা লাভা প্রবাহের প্রান্ত অনুযায়ী যে তটরেখা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে ভলক্যানো শোরলাইন বা আগ্নেয় তটরেখা, যেমন আমাদের ভারতবর্ষের ব্যারেন দ্বীপ। ঠিক আছে, আর নাম্বার ডিটা দেখে নি কী বলছে পরেরটা, বলছে কোরাল শোরলাইন কাকে বলছে, ক্রান্তীয় অঞ্চলের প্রশমিত উপকূলে যদি অগভীর সমুদ্রের মধ্যে প্রবালের খোলসের আবরণ তৈরি হয় তখন যে তটরেখা তৈরি হয় তাকে বলছে প্রবাল তটরেখা। আমরা তো পরের দিন প্রবাল সম্পর্কে ডিটেলসে পড়বই, এখন জাস্ট হালকা করে কোরাল শোরলাইনটা বুঝে নাও। উদাহরণটা কি, অস্ট্রেলিয়ার মহাদেশের উত্তর পূর্ব উপকূলের কাছে এরকম তটরেখা দেখতে পাওয়া যায়, কিন্তু আমি যে ছবিটা দিয়েছি সেটা হচ্ছে ভারতের লাক্ষাদ্বীপের ছবি দিয়েছি। খেয়াল করে দেখো, এই যে 4 নম্বর পয়েন্টটা দেখো, কোরাল দ্বীপটা, এই যে কেমন কোরালটা দেখেছো কীরকম সৃষ্টি হয়েছে এখানে কোরালগুলো। আর আমরা তার আগেরটা কী বলেছিলাম, ভলক্যানো আইল্যান্ডের যে তটরেখা সেটা হচ্ছে এই 3 নম্বর ছবিটা। কীভাবে দেখতে পাচ্ছ এখানে আমাদের এটা কিন্তু ছবি, ভারতের ব্যারেন দ্বীপের ছবি, আমাদের একমাত্র ভারতবর্ষের আগ্নেয় দ্বীপ। সেখানে মাঝে মাঝে লাভা উদ্গীরণ হয়, ভালো কথা। নেক্সট 5 নম্বর অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ চ্যুতি উপকূল, ফল্ট শোরলাইন কাকে বলছে একটু ভালো করে খেয়াল করো, এটা ছবিটা খুব একটা অ্যাভেলেবেল নয় নেটে। বলছে কোনো উপকূল যদি এমনভাবে সংগঠিত হয় যে স্থলভাগের দিকটা উপরের দিকে উঠে যায় এবং সমুদ্র দিকটা সমুদ্রপৃষ্ঠের নিচে নেমে যায়, তাহলে উপকূলের তটরেখাটা চ্যুতিতলের সংঘর্ষ রেখা বরাবর এগিয়ে আসবে এবং পাড়টি ভৃগুর মতো উঁচু হয়ে থাকবে। আচ্ছা, আমরা তো চ্যুতির ছবি দেখেছিলাম ক্লাস 11-এ, তা একটু মনে করিয়ে দিই চ্যুতির ছবিটা কেমন ছিল। কিছুটা এরকম ছিল, তাই তো, তার মানে এই বরাবর স্লিপ করছে জিনিসটা, তাই তো। স্লিপ করার জন্য কি হচ্ছে, এখানে সৃষ্টি করছে তরঙ্গ মঞ্চের মতো, আর এখানটা ভৃগুর মতো থেকে যাচ্ছে, তাই তো। তাহলে সমুদ্র জলরাশি যখন আছড়ে পড়বে তখন এই জায়গাটা বোঝা যাবে যে ঘর্ষণ রেখাটা তৈরি হয়েছে। লেখার উপর দিয়ে ছবি জানি না কতটা বোঝা গেল। তো চ্যুতি উপকূল হচ্ছে এই জিনিসটা হলো। এবং ফাইনালি রিয়া উপকূল এবং ফিওর্ড উপকূলের মধ্যে পার্থক্য আছে, এটা আমি ডিটেলস আর পড়াচ্ছি না, অলরেডি বুঝিয়ে দিয়েছি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এখানে আরও কিছু রয়েছে ডিটেলসে, তুমি একটু ভালো করে এটাকে
খাতাস্থ করে নেবে। আজকে এই অবধি। এর পরের দিন আমরা প্রবাল সম্পর্কে পড়ব, প্রবাল প্রাচীর সম্পর্কে পড়ব। আপাতত তথাস্তু।